আজকে আমরা ছোটদের জীবন বিজ্ঞানে রক্তের উপাদান খুব ইম্পর্টেন্ট ক্লাস, পুরো রক্তের সিরিজটা, রক্তের সব কিছু এই ক্লাস আসবে পরপর। আজকে আমি রক্তের এটা ফার্স্ট ক্লাস ছোটদের জীবন বিজ্ঞানে, রক্তের উপাদান পড়াবো। এরপর আমি লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা আলাদা আলাদা পড়াবো ছোটো ছোটো 10 মিনিটের ক্লাসে। তারপর রক্ত তঞ্চন পদ্ধতি পড়াবো, তারপর রক্তের গ্রুপ পড়াবো, তারপরে রক্তের অনাক্রমতা সিস্টেম পড়াবো। এত কিছু ক্লাস পরপর আসবে রক্তের, 6-7টা শুধু রক্তেরই ক্লাস আসবে। কোন ক্লাস থেকে দেখা উচিত? ক্লাস 4 যদি বাচ্চা সিরিয়াস থাকে, স্মার্ট বাচ্চা থাকে, তো ক্লাস 4-এ দিতে হবে এটা। ক্লাস 5-এ এটা রেডি করতে হবে, এটা ক্লাস 5-এর সিলেবাস। ক্লাস 9 আমাদের সিলেবাসে কোথায় আছে? আমাদের 9-এ আছে আর 11-এ আছে, হালকা 6-এ আছে। আর বাঁচে থাকতে গেলে জীবনের জন্য আছে, ব্লাড টেস্টও সব দেই। রোদ লাগলে, মাথা ঘুরলে, ডাক্তার আগের থেকে ব্লাড টেস্ট লেখাই থাকে ফাঁকা। ডাক্তারের এখন প্রেসক্রিপশনগুলো তো আছে নাই, ছাপানোই থাকে ব্লাড টেস্টও। ওষুধের নামটা ছাপানো থাকে না, ব্লাড টেস্টও দিবে কে? তাহলে ঘরেই আমি ব্লাড রিপোর্টটা জানতে পেয়ে যাবো। আর ব্লাড টেস্ট হয়তো ব্লাড টেস্ট করারও দরকার নেই, আমরা ব্লাড সম্বন্ধে জানি নাই বলেই ব্লাড টেস্ট খচ করে নিই যা পারি। তুমি এই ক্লাসটাতে তুমি অবশ্যই ব্লাড টেস্ট, ব্লাডের ব্লাডে কোন জিনিসটা কত পরিমাণে থাকা ঠিক, কত খারাপ, এগুলো আমরা সব এই ক্লাসে দিয়ে দেবো আমি আজকে। ঠিক আছে? ঘরে বসেই জানতে পারবে ব্লাডে কোনটা থাকা উচিত, কার ব্লাড খারাপ আছে, কার ব্লাড ভালো আছে। এটাও শুধুমাত্র সিলেবাস না, তাহলে রক্তের এই ছকটা খুব ইম্পর্টেন্ট। এই ছকটা জানার পর তুমি রক্ত সব ক্লাস বুঝতে পারবে। রক্ত সংজ্ঞা যদি বলো কি, রক্ত একটা তরল যোগ কলা বটে। কলা আমি পড়াবো নেক্সট কিছুদিন পর, প্রাণীকলা, উদ্ভিদ কলা। প্রাণীকলার মধ্যে যোগ কলা একটা ভাগ। যোগ কলা ভ্রূণ অবস্থায় মেসোডোম থেকে উৎপন্ন হয়। মেসোডোম কি পরে বুঝতে পারবে। 1 নম্বর, রক্তকে তরল যোগ কলা বলে কেন, এই কোয়েশ্চেনটা ক্লাস পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। নেট পরীক্ষাতেও 3টা পয়েন্ট দিয়ে দেয়। রক্তকে তরল যোগ কলা বলা হয় তার কারণ এ, রক্ত ভ্রূণের মেসোডোম থেকে উৎপন্ন হয়। বি, রক্তে কোষ কম। এই যে রক্ত একটা লিকুইড বটে, এরকম লিকুইড ফ্লো করছে, এখানে কোষ বেশি থাকে না, কোষ কম। তরলটাই জল বেশি, ধাত্র, জলকে আমরা ধাত্র বলি, ধাত্র বেশি, কোষ কম, তরল বলা হয় তাকে। কোষ থাকে কম পরিমাণে, কোষ থাকে, কোষগুলো ভাসছে, যেমন সমুদ্রে নৌকা ভাসছে, জাহাজ ভাসছে, তেমনি কোষগুলো ভাসছে, আসল একটা জল আসছে। রক্তও তাই। কোষের থেকে ধাত্র বেশি, ভ্রূণের মেসোডোম থেকে উৎপন্ন হয়। আর বিভিন্ন অঙ্গের সঙ্গে বিভিন্ন অঙ্গের কানেকশন করা হয়। হৃৎপিণ্ড থেকে কিডনিতে রক্ত যায়, কিডনি থেকে আবার হৃৎপিণ্ডে রক্ত আসে, রক্ত কিডনি হৃৎপিণ্ড থেকে সব দিকে রক্ত চলছে শরীরে। হৃৎপিণ্ড তো আমাদের শরীরের সেন্টার, রক্তের মূল সেন্টার তো হৃৎপিণ্ডতে পাম্প করছে বলে রক্ত যাচ্ছে। হৃৎপিণ্ড থেকে কিডনি যে রক্ত যাইছে তাকে বলে রেনাল সংবহন। ওই রেনাল শব্দটা ওর সঙ্গে জড়ন করা আছে, রেনাল ধমনী, রেনাল শিরা, সব কিছু রেনাল। যেটা হৃৎপিণ্ড থেকে লিভারে যাচ্ছে সেটাকে বলে হেপাটিক সংবহন। হৃৎপিণ্ড থেকে লিভার, লিভার থেকে হৃৎপিণ্ড, হটলাইন একদম। যেমন বাস রুট আসানসোল দুর্গাপুর, দুর্গাপুর আসানসোল, পুরুলিয়া বার্নপুর, বার্নপুর পুরুলিয়া, তেমনি হটলাইন। হাওড়া মেচেদা, মেচেদা হাওড়া, হাওড়া মেচেদা, মেচেদা হাওড়া, তেমনি কিডনি লিভার, লিভার কিডনি, এটাকে বলে হেপাটিক সংবহন। হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডতেই যায়। দেখো হৃৎপিণ্ডেরও তো কোষ আছে, সেই কোষেও তো রক্ত যেতে হবে, বলিস আগে। প্রত্যেকটা কোষকেই তো রক্ত পৌঁছাইতে হবে। রক্ত তো খাবার নিয়ে যায়, প্রতিটা কোষে গ্লুকোজ নিয়ে যায় আর অক্সিজেন নিয়ে যায় ফুসফুস থেকে। তো হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডের কোষগুলো তো মানে নিজের কোষকেই যায়, সেটাও একটা সংবহন। ওটাকে বলে হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডকে বলে করোনারি সংবহন। কি বলে? করোনারি। খুব মনে রাখবে এটা। ব্রেনকেও যায়, ওটা সোমাটিক সংবহন, সেটা পরের কথা। ওইটা আমি আজকের ক্লাস হলো। রক্ত একটা খাদ্যধর্মী বটে। রক্তের পিএইচ 7-এর থেকে একটু বেশি। রক্ত যদি বলে কি, রক্ত একটু খার, হালকা খার। পিএইচটা 7-এর থেকে একটু বেশি, 7.1 থেকে 7.2 থাকে। পিএইচ 7 মানে প্রশম। রক্ত একটু খাদ্যধর্মী, একটু লবণাক্ত, তরল যোগ কলা। যদি তোমাকে বলে রক্ত কি, কাকে বলে প্রশ্ন হয় না, রক্ত কি, এই প্রশ্নটা যদি কেউ করে তখন তুমি বলবে রক্ত একটা ঈষৎ ক্ষারধর্মী, লবণাক্ত, তরল যোগ কলা। তরল যোগ কলা বলার 3টা কারণ দিয়েছি আমি। ভ্রূণের মেসোডোম থেকে উৎপন্ন লাভ করে 1 নাম্বার। এই প্রশ্নটি ক্লাস পরীক্ষাতে 9-এ খুব পড়ে, রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন। তখন তুমি বলবে 1 নাম্বার, রক্ত ভ্রূণের মেসোডোম থেকে উৎপন্ন লাভ করে। নোট ডাউন করো, আমি বোর্ডে লিখব না। 2 নম্বর, রক্তে কোষের থেকে ধাত্রের পরিমাণ বেশি। 3 নম্বর, রক্ত বিভিন্ন অঙ্গের সাথে বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে, তাই রক্তকে তরল যোগ কলা বলে। রক্ত কি? রক্ত হলো একটা এমন তরল যোগ কলা যেটা ঈষৎ খাদ্যধর্মী, ঈষৎ লবণাক্ত ধর্মী, আর কিছু বলার দরকার নেই। এবার চলো আমরা রক্তের উপাদান পড়ছি।
রক্তকে দুভাগে ভাগ করা যায়, রক্তকণিকা আর রক্তরস। শুনো, রক্তকণিকা যেটা থাকে সেটা মোটামুটি থাকে তোমার 55%, আর এটা থাকে 45%, দুটো মিলে তো 100%। পার্সেন্টেজগুলো খুব ইম্পর্টেন্ট, লিখতে থাকবে পরপর। রক্তকণিকা থাকে 55%, রক্তরস থাকে 45%। রক্তরসের মধ্যে মানে রক্তরস যদি 100% হয়, তার মধ্যে 92%ই হচ্ছে জল। আসল রক্তের বেশিরভাগই জল থাকে, আর কঠিন পদার্থ 8%। 8 থেকে 9 মোটে, রেঞ্জ বলার দরকার নাই, রেঞ্জ বললে কনফিউজ আছে, মাথায় ঢুকলো। এইবারে লোহিত কণিকা কোনো ভাগ থাকে না, এটাকে আরবিসি বলে রেড ব্লাড কর্পাসেল। এটা একটা শোনো, রক্তের মধ্যে এটা কোষ এক একটি, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, সব বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কোষ আছে। খাদ্যের কোণা আছে, অক্সিজেন আছে। তোমাকে যে করোনা ভাইরাস দিয়েছে তার ভাইরাসের জীবাণুটা এখানেই রেখা আছে, মৃত জীবাণুটা। যে কোনো টিকা, সব রক্ত, যাবতীয় জিনিস রক্ত লোড করে রেখেছে। রক্ত একটা দুর্দান্ত জিনিস শরীরের মেন অংশ। আমার খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রক্ত। রক্ত টেস্ট করলে সব রোগ ধরা পড়ে যায়, যে কোনো রোগ ব্লাডের মধ্যে থাকে। তাই রক্ত খুব একটা ভাইটাল একটা পদার্থ আমার শরীরে। মানুষের রক্ত পড়েছি আমরা একদম পুরাপুরি, আজকে মানুষের হিসাবে পড়েছি, যেহেতু আমরা মানুষ, আমাদেরটা পড়ারই দরকার, আমাদেরটাই সিলেবাসে থাকে। লোহিত কণিকা এখন কিছু আর জানার দরকার নাই। লোহিত কণিকার আমি আলাদা সেপারেট ক্লাস দেবো, ডিটেলস একদম লোহিত কণিকারই একটা ক্লাস দেবো, ঠিক আছে। অনুচক্রিকা তোমাকে আর জানার দরকার নেই। অনুচক্রিকা বেসিকটা জানো, রক্ত তঞ্চনে সাহায্য করে। অনুচক্রিকা একটা নিউক্লিয়াসবিহীন কোষ, এইটুকু আজকে মনে রাখো। অনুচক্রিকা থাকেও কত, ওইটাও মনে রাখতে পারে, 2.5 লক্ষ থেকে 3 লক্ষ 1 ঘন মিলিমিটার রক্তে। লোহিত কণিকা কত থাকে? 50 লক্ষ 1 ঘন মিলিমিটার রক্তে। কত পরিমাণ রক্তে সেটা মনে রাখো। তুমি বলে গোটা রক্তইতে কি মানুষের 50 লক্ষ লোহিত কণিকা? না, 1 ঘন মিলিমিটার মানে 1 ঘন মিলিমিটার মানে যেইটুকু জায়গার এইটুকু রক্ত, মানে 1 ফোঁটার থেকেও কম, সেই রক্তে 50 লক্ষটা কোষ থাকে। কিসের? লোহিত কণিকার কোষ। সব কোষ লোহিত কণিকা একটা কোষের নাম। রক্তের মধ্যে থাকা বিভিন্ন ধরনের কোষ আছে, কোনোটার নাম লোহিত কণিকা, কোনো কোষগুলোর নাম অনুচক্রিকা, কোনো কোষগুলোর নাম শ্বেতকণিকা। শ্বেতকণিকার নিজের আবার ভাগ আছে, দানাদার আর দানাবিহীন। শ্বেতকণিকার একটু ভাগ লাও, আমি বলছি, এটা ইম্পর্টেন্ট খুব। দেখো, দানাদারকে ইংরাজিতে বলে গ্রানালুসাইট। ইন্টারেস্ট থাকলে লেখো, নাইলে লেখার দরকার নেই, আমি বাংলা ক্লাস চলছে, দানাদার লিখলেই যথেষ্ট। দানাবিহীন, দেখো দানাদারের আবার 3টা ভাগ, এটা লিখতে হবে। এক হচ্ছে নিউট্রোফিল, যদি বোর্ডে না বুঝাচ্ছে লেখাটা আমার সাথে সাথে নোট ডাউন করো। নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। এই ছকটা তোমাকে কন্ট্রোল করতেই হবে, নাহলে আর বাকি ক্লাসগুলো পড়া যাবে না। আর দানাবিহীন শ্বেতকণিকাকে 2 ভাগ করা যায়। এক হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। বাস, আর তোমাকে বেশি কিছু জানার দরকার নাই। মনোসাইট আর লিম্ফোসাইট, বাস নোট ডাউন করো, লেখো সবাই মনোসাইট, লিম্ফোসাইট, ঠিক আছে। এবার শুনো, এই পরিমাণগুলো ব্লাড টেস্টে, WBC টেস্ট বিরাট ইম্পর্টেন্ট। যেমন সব দৃষ্টি, যেন একটা কাশি হইতে থাকে অনবরত, ইউসিনোফিল টেস্ট করতে হবে। তখন কাশি সারছেই নেই তোমার, তো কোনো অ্যালার্জি আছে শরীরে, তখন ইউসিনোফিল টেস্ট করতে হবে। তোমার শরীরে বারবার জ্বর হয়েছে, বারবার রোগ হয়েছে, তখন তোমাকে শ্বেতকণিকা সবলাই চেক করতে হবে ঠিক করে। কোনোটার পরিমাণ কমে যায়। কত শ্বেতকণিকা থাকে আমি বললাম? শ্বেতকণিকার পরিমাণ কত? মানুষের শরীরে শ্বেতকণিকার পরিমাণ বেশি না, 5000 থেকে 8000, বা অনেক বই লেখা থাকে 6000 থেকে 11000। এইটা লেখাও 6000 থেকে 11000, 5000 থেকে 11000ও লিখতে পারো। প্রতি ঘন মিলিমিটার রক্তে 5000 থেকে 11000 শ্বেতকণিকার পরিমাণ, টোটাল কাউন্ট, টোটাল শ্বেতকণিকার পরিমাণ এইটা। এর থেকে যদি বাড়ি যায়, তোমার যে কোনো রোগ হোক, শ্বেতকণিকা বাড়ে, কারণ রক্ত নিজেই অনাক্রমতা সৃষ্টি করে, ফলে শ্বেতকণিকা তখন বাড়িয়ে যায় অটোমেটিক। জ্বর হলেও শ্বেতকণিকা বাড়িয়ে যাক, যে কোনো রোগ হলে শরীরে কোনটা বাড়িয়ে যায়? শ্বেতকণিকা। তখন আর 5 থেকে 11000 থাকে না, 13000 14000 হয়ে যায়। কিন্তু যদি 50000 শ্বেতকণিকা হয়ে যায়, তবে ব্লাড ক্যান্সার, ওই রোগটার নাম লিউকোমিয়া। শ্বেতকণিকা যদি দমে বেড়ে যায়, আমি শ্বেতকণিকার ডিটেলস ক্লাস পরে দেবো। এখন শুধু পার্সেন্টেজ লেখো। নিউট্রোফিল থাকে 60 থেকে 70%, এইটাই সব থেকে বেশি থাকে শ্বেতকণিকার মধ্যে। ব্লাড টেস্ট করালে দেখা যাচ্ছে না যদি, তবে আমি অন্য কালিতে দিচ্ছি। 60 থেকে 70%, 60 থেকে 70% থাকে। কালো কালিতে দিতে হোক, লেখাচ্ছে না। 60 থেকে 70% কি থাকে? পার্সেন্ট। এটা মিলিমিটার ফিলিমিটার লয়, শতকরা পরিমাণ। এটা
পার্সেন্টেজ সব 60 থেকে 70% নিউট্রোফিল, ইউসোনোফিল 1 থেকে 4%, বেসোফিল 0 থেকে 1%, না থাকতেও পারে রক্তে, 0 থেকে 1% বেসোফিল। কার কি কাজ, কে কি কাজ করে অন্য ক্লাসে ডিটেল শ্বেতকণিকার একটা আলাদা ক্লাস দেবো নেক্সট ক্লাসে, 3 নম্বর ক্লাসে। 2 নম্বরে আমি লোহিত কণিকা পড়াবো। মনোসাইট 5 থেকে 8%, আর লিম্ফোসাইট 25 থেকে 30%। পার্সেন্টেজগুলো মনে রাখতে হোক তোমাকে, খুব ইম্পর্টেন্ট এইটা। কোন প্রকার শ্বেতকণিকা তাহলে বেশি থাকে? নিউট্রোফিল। কত? 60 থেকে 70%। লিম্ফোসাইট তারপর 25 থেকে 30%। আগে 5টা রাখবেন, দানাবিহীন দানাদার বলছি না। তারপরে থাকে মনোসাইট 5 থেকে 8%, ইউসোনোফিল 1 থেকে 4, বেসোফিল একদম কম 0 থেকে 1%। বাস এই পার্সেন্টেজগুলো সবাই করবে শ্বেতকণিকার, খুব ইম্পর্টেন্ট এইটা। বুঝতে পেরেছি সবাই? চলো এবারে আমি রক্তরস, যেটা 45% রক্তরস থাকে, ঠিক আছে? উল্টাটা বলিছি, রক্তরসেই থাকে 55, ঠিক করো সবাই। রক্তরস থাকে 55 আর রক্তকণিকা 45। ওইটাই তো ধাত্র বেশি, আমি বলেছি সংজ্ঞাতে। রক্তের কি বেশি? ধাত্র বেশি, রক্তরস বেশি, রক্তকণিকা কম। ধাত্র বেশি, কোষ কম। একটা তরল যোগ্য লবণে রক্ত, যা একটু খাদ্যধর্মী, পিএইচ 7 থেকে একটু বেশি, 7.2, 7.4, 7 থেকে একটু বেশি, এবং লবণাক্ত হালকা হালকা নুন। দেখবে রক্ত খাইয়ে দেখবে, নিজের রক্ত তো মুখে লাগেই, নুনটা লাগে, ঠিক আছে? এবারে জল থাকে 92%, জলের আর কোনো ভাগ নাই, এটা রক্তরসের ভাগ করছি। আর কঠিন পদার্থ, এটা কঠিন পদার্থ 8%। কঠিন পদার্থকে 2 ভাগে ভাগ করা যায়, অজৈব আর জৈব। শোনো, অজৈব তুমি সব ধাতু লিখে দিবে, রক্তে সব ধাতু থাকে, আরও অনেক কিছু থাকে যেটা আমরা লিখি না। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা, সব ধরনের ধাতু থাকে। সব পরিমাণ জানার দরকার নাই। পটাশিয়াম, ক্যালসিয়ামের পরিমাণ তুমি যদি পরে নিট ডাক্তারি পড়ো তখন লাগবে, এটা ডাক্তারি পাওয়ার জন্য লাগবে না, মানে 11-12 দরকার নাই। এটা ডাক্তারি পাইয়ে পরে এলা শিখতে হয়। আরে ডাক্তারি পাওয়ার আগে বেশি পড়িতে হয় না, হালকা এলা পড়লেই ডাক্তার হওয়া যায়। ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে পড়িতে হবে, ওইটাই ছিল আটকে যায়। বায়োলজিতে অনেকেই ভালো পায়। জৈব পদার্থের মধ্যে কি থাকে? প্রোটিন আর নন প্রোটিন, এটা খুব ইম্পর্ট্যান্ট। শুনো, এটা ব্লাড টেস্ট করতে গেলে লাগে। যদি অনেক সময় কিডনিতে কারো পাথর হয়, কিডনিতে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, কিডনিতে ইনফেকশন হয়, তখন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রথ্রম্বিন, এগুলো প্রোটিন। রক্তে অ্যালবুমিনের পরিমাণ খুব টেস্ট করা হয়। যদি তোমার কিডনিতে কোনো পাথর হয় বা কিডনি ব্যথা হয়, তখন অ্যালবুমিনের টেস্ট দেয় ডাক্তার। ওই জন্য অ্যালবুমিনের পরিমাণটা তোমার একটু জানলেও চলবে। অ্যালবুমিনের পরিমাণ 3.5 থেকে 4 mg/dL। অ্যালবুমিনটা একটু দেখে নাও, 3.5 থেকে 4। ইয়ার বাড়া কমা হয়ে গেলে পাথর হওয়ার চান্স আছে কিডনিতে। এত পার্সেন্টের বেশি যদি হয়ে যায় অ্যালবুমিন, তাহলে কিডনিতে পাথর হতে পারে, মানে ওই গভীরতে পাথর হতে পারে। ছোটো ছোটো দেখবি, অনেকে শুনেছ না, স্টোন, কিডনি স্টোন, ওটা বিরাট কিছু ভাইব না, ঢালাই লওয়ার মতন লয়। পাহাড় পর্বতের মতন পাথর হয় না, ছোটো ছোটো মাংসপিণ্ড শক্ত হয়ে যায়, ক্যালসিয়াম অক্সালেটের ক্লাস থাকে। অ্যালবুমিন বাড়িয়ে গেলেই এটা হয়, বেশি প্রোটিন খেয়ে গেলে এটা হয়। আরও যদি দমে প্রোটিন খাও তাহলে কিডনি খারাপ হয়ে যায়। মাথায় ঢুকছে কিছু? তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, অ্যালবুমিনের পরিমাণটা একটু দেখে নাও। 3.5% না, আমি ভুল বলছি, mg/dL। এলা শতকরা লয়, mg/dL। প্রতি ডেসিলিটার রক্তে 3.5 থেকে 4 mg থাকে কি? অ্যালবুমিন। একটা প্রোটিন বটে, ডিমে দমে অ্যালবুমিন। ডিমের যেটা সাদা অংশ না, সেটা অ্যালবুমিন। ওই যে ডিম খেলে অ্যালবুমিন বাড়ে শরীরে। হ্যাঁ, পরিশ্রম করলে কিছুই এবং ভালো, ডিম খাওয়া খুব ভালো। কিন্তু যদি তুমি ঘুমাও আর ডিম খাও ডেলি 2টা করে, 1 মাসের মধ্যে তুমি নমস্কার হয়ে যাবে, ঠিক আছে? এবারে দেখো আরও কিছু কোলেস্টেরল থাকে রক্তে। কোলেস্টেরল সবসময় 200 mg/dL, 200 থেকে কম থাকা উচিত টোটাল কোলেস্টেরল। এটাও আমরা নন প্রোটিনের মধ্যেই পড়িছি, এখানে আমি লিখে দিচ্ছি তোমাকে, খুব ইম্পর্ট্যান্ট। কোলেস্টেরল এটা লিখে নাও, এই ছকটার মধ্যেই লিখবে, নন প্রোটিনের পার্ট। শুনেছো? কোলেস্টেরলের পরিমাণ কিন্তু আমাদের শরীরে কত থাকতে হবে? 200-র নিচে। এটা মনে রাখো, 200-র নিচে mg/dL, 200-র নিচে। 200-র নিচে থাকলে ঠিক। তুমি ব্লাড টেস্ট প্রায় বাবা মায়ের হইতে পারে কোলেস্টেরল টেস্ট, দেখবে তুমি 200-র নিচে আসে তো ওকে, আর 150-র নিচে আছে আরও ওকে, সলিড। 100 থেকে 200-র মধ্যে থাকা উচিত কিটা? কোলেস্টেরল। তার মধ্যে এইচডিএল কোলেস্টেরল, এলডিএল আছে, সেটা তোমরা পরে বুঝতে পারবে। এলডিএল থাকবে 100-র নিচে, এইচডিএল 100-র উপর। এইচডিএল যত দেখবে তত ভালো, কিন্তু 40-এর উপরে থাকতেই হবে।
হাই ডেন্সিটি কোলেস্টেরল ওইটা আমাদের ভালো কোলেস্টেরল, আর খারাপ কোলেস্টেরল যে এলডিএলটা যেটা বাজে, যেটা রক্তের পাঁচিরটাকে জাম করে ধমনী শিরাকে লাগে, ফলে তখন প্রেশার বাড়ে, আর প্রেশার বাড়লেই হৃৎপিণ্ড ফাটি যাবে, হৃৎপিণ্ড পাম্প করছে। আর যদি তুমি শোনো একটা মেশিনে পাম্প করছে তোমার, আর মেশিনের যে পাইপটা দিয়ে জলটা বেরিয়েছে সেই পাইপটাই যদি তোমার জাম থাকে কোনো কিছুতে, চিটাল মাটি থাকে বা কোনো আঠা দিয়ে জাম করে দিয়েছে মোম দিয়ে, তাহলে মেশিনটা ফাটবে নাই? তেমনি তো আরে হৃৎপিণ্ড পাম্প করছে আর শিরা ধমনির পাঁচিরগুলোতে কোলেস্টেরল জমে আছে, তখন যাইতে পারছে না রক্তটা, তখন কার উপর প্রেশার পড়ছে, তখন হৃৎপিণ্ডটি ফেটে গিয়েছে। আর শিরা ধমনি দমে যদি তুমি তেল খাও, দমে পরিশ্রম না করে যদি তেল খাও, পরিশ্রম না মশলা খাও, মাংস থাকিবে 2টা আর গ্রেভি থাকিবে 2 বাটি আর মাংস 2 পিস, এই তো স্টাইল মানুষের খাবার। পয়সাও নাই এদিকে, মাংস কেনারও দম নাই, খাটে আদা রসুন মিশাই আর বলছে আমি মাংস খাচ্ছি, আলু তালু মিশাই নিচ্ছি যা পাচ্ছি। খারাপ জিনিসটাকে গাছ করছে, আর ভালো জিনিস 2 টুকরা মাংস আছে, 2 টুকরা মাংস তুমি সিদ্ধ করে খাও, বহুত কাজে দেবে শরীরে। কিন্তু তার সঙ্গে ওইটাকে আমি 2 টুকরা মাংসর সঙ্গে কি করছি, প্রথমত 3 সিসি তেল দিছি, পেঁয়াজ দিছি 4টা, নাম দিয়েছি মাংস, আর দিছি সব কিছু। ওটাকে তো আমি তো বলি পেঁয়াজ ভাজা, কেউ বলে টমেটো 4টা দিয়ে দেয়, 2 পিস মাংসতে 4টা টমেটো দিয়ে দেয়, মানে ওইটাকে আবার নাম দেওয়া হয়েছে 2 পিস মাংস, কিন্তু গ্রেভি দিল 3 বাটি গ্রেভি, মানুষ ওইটার নাম নিয়েছে মাংস। মানে বলতে হবে যে আমি আজ মাংস খাইলাম লোককে, অ্যাকচুয়াল তুমি খাইলে একটা গোটাটাই কোলেস্ট্রল ঢুকাই নিয়েছো। মাংসতে বেশি কোলেস্ট্রল থাকে না, মাংস দারুণ প্রোটিন থাকে, সিদ্ধ খেতে হবে, হালকা নুন হলুদ গোলমরিচ দিয়ে সিদ্ধ খেতে হবে মাংসটা। কোনো তোমার টমেটো আলাদা চাটনি করো, হে টমেটো আবার গ্রেভিটাও কি, এটা কে শিখেছে তোমাকে? বাঘ গ্রেভি করে খায়, বাঘ একটা হরিণ পেলে তাগড়ে কেটে খাইয়ে দেয়, কোনো নুনও দেয় নেই। দেখো বাঘের কত শক্তি, কোনো কোলেস্ট্রল হয় না শরীরে, এত মাংস খেয়েছো তাও। আর তুমি তো মাংসে কোলেস্ট্রল বাড়ায় না, এটা মনে রাখো, মাংস ভালো জিনিস বটে, কিন্তু মাংস রান্না করার স্টাইলটা মানুষ একদম বোগাস, কিছু মানুষ রান্না করার স্টাইলটাকে বাজে করে দিয়েছে, ফলে মাংসতে কোলেস্ট্রল সৃষ্টি করে নিয়েছে মানুষ বাইর থেকে, সরিষার তেল ডেলি। ঠিক আছে, সব কিছুই একই গ্রেভি সিস্টেম। ডিম সিদ্ধ ডিম খাওয়া ভালো, হলুদ অংশটা বাদ দিয়ে, হলুদ অংশে একটু কোলেস্ট্রল থাকে, তাও ওইটা একটা খেলে কোনো হবে না, প্রতিদিন একটা খাওয়া যায়। কোলেস্ট্রল 200 নিচে থাকা ভালো। এইচডিএল কোলেস্টেরল কত থাকা ভালো দেখবে ব্লাড টেস্টে, যদি এইচডিএল দিয়েছে তোমার 40-এর উপর থাকা ভালো। এমজি পার সব, আচ্ছা যা বলছি সব এমজি পার ডেসিলিটার, ওটা আমি বারবার বলছি না, এমজি পার ডিএল এককটা মনে রাখবে। কিন্তু এইচডিএল কোলেস্টেরল, যদি এইচডিএল মানে হাই ডেন্সিটি কোলেস্টেরল, এটা ভালো কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, এটা থাকা উচিত 40-এর উপরে। আর একটা এলডিএল কোলেস্টেরল থাকে, লো ডেন্সিটি কোলেস্টেরল, যেটা খারাপ, যেটা 100-র নিচে থাকতে হবে তোমাকে। ঠিক আছে, এইটা খারাপ, এটা হার্ট অ্যাটাক করে যাবে, শিরা ধমনির পাঁচির জাম করে। শিরা ধমনির পাঁচির যত ফ্রেশ থাকবে, রক্ত ভালো যা আশা করবে পা থেকে মাথা পর্যন্ত, হৃৎপিণ্ড আরাম পাবে চালাইতে, তাহলে হৃৎপিণ্ড আরামসে হাসে হাসে রক্ত চালাবে, হৃৎপিণ্ড তো একটা কাজ। কিন্তু যদি যাত্রাপথেই যদি জাম থাকে, ভিড় থাকে, তখন রক্তকে ঠেলতে লিচ্ছে, আর পাম্পিং তো একই জোরে করতে হয়েছে ওকে, তখন ও নিজেই ফেটে গেছে বেচারা। অনেক সময় ব্রেনে খুব জোরে পাম্প করে দিচ্ছে, আর ব্রেনের পাঁচিরগুলো খুব নমনীয়, ব্রেনের যে পথটা খুব নমনীয় শিরা ধমনী, তো ব্রেনের শিরা ধমনী ছিঁড়ে গিয়েছে, তখন ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছে। আধুনিক চলছে এইটা, তুমি ঘুমের ডিস্টার্ব, খাওয়ার ডিস্টার্ব করে করে কোলেস্ট্রল বানিয়েছো, আর রক্ত টেস্ট জীবনও করা নেই, রক্ত টেস্ট করলে তোমার ধরা পড়ে যাবে যে কোলেস্ট্রলটা বেশি আছে, তখন তোমাকে কোলেস্ট্রলের ডাক্তার একটা ওষুধ দিবে, ও আর লুটতে থাকবে। আর কোলেস্ট্রল ওষুধ দেওয়ার দরকার নেই, তুমি ডেলি ঘামো, পরিশ্রম করো, ছুটো, রানিং করো, আপনিই কোলেস্ট্রল কমে যাবে। ওষুধ খেয়ে তো লিভারটা গুছাবে, কোলেস্ট্রলের যে ওষুধ খাবে সেটা দ্বারা লিভারটা ড্যামেজ হবে, উল্টা রোগ হবে। কোলেস্ট্রল কমে যাবে কিন্তু উল্টা রোগ হবে, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, অন্য রোগ দাঁড়াবে, লিভার খারাপ হবে, লিভার সিরোসিস হবে। একটি কন্ট্রোল করতে যায় আরেকটি গুছাবে, সেখানে সব কিছুর ওষুধ খাবার দরকার নেই। ঘাম ঝরাও, পরিশ্রম করো, কোলেস্ট্রল আপনি 200-র নিচে, সবসময় 200-র নিচে থাকবে, গ্যারেন্টি 200-র নিচে থাকবে। আর তুমি যা খাও, হ্যাঁ খাওয়ার সময় একটু ইন্টেলিজেন্সি দেখাবে। কোনো বোকা রাঁধুনি যদি রান্না করেছে, হোটেলের বোকা রাঁধুনি বা চালাক, অতিরিক্ত চালাক বোকা মানুষকে ঠকানোর জন্য করেছে, গ্রেভি মেরেছে, 2 পিস মাংসতে 4টা পেঁয়াজ দিছে, 4টা টমেটো দিয়ে দিচ্ছে, তাহলে তো আমি টমেটো আর পেঁয়াজের ঝোল কেন বলছি না এইটুকু, মাংসটা তো মশলার মতন দিছ। মাংস সেই নুন দিই অল্প, মাংস দিই 2টা, তেমনি মাংসটা এখানে মশলা, অ্যাকচুয়াল তো পেঁয়াজ আর বিলাতির ঝোল খেয়েছো তুমি, যার নাম দিয়েছো গ্রেভি। মানে দেবিটা হয়েছে তোমার গ্রেভি, আর পাঁঠাটা হয়েছে মাংস। দেবির থেকে পাঁঠা বড় হয়ে গিয়েছে, কিন্তু বাদ দাও, ছাড়ো। এবার অজৈব উপাদান সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের পার্সেন্টেজ যদি দরকার হয়, ক্যালসিয়ামের হাড় ভেঙে যায়, অনেক সময় ডাক্তার ক্যালসিয়াম টেস্ট দেয়, তখন ওইটা ডাক্তারি পাওয়ার পরে তোমার পড়ার দরকার আছে কোনটা কত থাকা উচিত। এবারে চলো নন প্রোটিন পার্ট। নন প্রোটিনের খুব ইম্পর্টেন্ট ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ব্লাড।
কিডনি যদি কারো খারাপ হয়েছে, কিডনি খারাপ কোন থেকে বুঝে ডাক্তার? কিডনিটা খুলে টর্চ মেরে দেখি ডাক্তার, কিডনিটা খুললো, সাইকেলের যেমন পাম্প চেক করে জলে ডুবাইলো, নিয়ে বলে কিডনিটা খারাপ হয়েছে, অমনি তো দেখে না, সাইকেলের পাংচারের মতন ব্লাড টেস্ট হয়। যেই অঙ্গ শরীরের খারাপ হোক ব্লাড টেস্ট করেই বুঝান যায়, এটাই মজা। লিভার খারাপ তো লিভারটা খুলে চেক করবে কি? তাহলে তো অপারেশন করতে হবে। ব্লাড টেস্ট করলে এমন দুটা জিনিস টেস্ট করে দেবে, লিভার কেমন আছে বুঝাই যাবে, লিভার ফাংশন টেস্ট দিয়ে দেবে, সেটাও ব্লাড টেস্ট। যাবতীয় টেস্ট মানেই ব্লাড টেস্ট। কিডনি টেস্টের জন্য ক্রিয়েটিনিন টেস্ট অবশ্যই হবে, কিডনি ঠিক আছে কিনা। শুনো, ক্রিয়েটিনিন যদি, এটা খুব ইম্পর্টেন্ট, 0.7 থেকে 1.3 থাকে mg/dL। মেয়েদের জন্য 0.6 থেকে 1.2 মেয়েদের জন্য অল্প স্বল্প কম। এইটা মনে রাখলে ছেলেটার মনে রাখলে মেয়েটা অটোমেটিক হয়ে যাবে, অল্প কম। মেয়েদের থাকে 0.5 থেকে 1.2 mg/dL। এইটা যদি কারো আছে তো কিডনি ওকে ড্যান্স, কিডনি দিয়ে কোনো ভাববার দরকার নেই, শোনো কিডনি আছে। যদি তোমার কিডনিতে ক্রিয়েটিনিন আছে 1.0 বা 1.1, তাহলে অল্প প্রোটিন কম খাবে। প্রোটিন থেকে এটা প্রোটিন বেশি খেলেই ক্রিয়েটিনিন হয়ে যায়। মাছ মাংস ডিমটা কমাইতে হবে, কথাটা বুঝতেছ? তবে তোমার ক্রিয়েটিনিন আপনি কমে যাবে, সয়াবিন টয়াবিনের কম খেতে হবে, আর দৌড়া ঝাপা করতে হবে, জল খাইতে হবে ঝেঁকে, তাহলে ক্রিয়েটিনিন লেভেলে থাকবে। ক্রিয়েটিনিন যদি 1.3 থেকে বাড়িয়ে যায়, মানে 13 থেকে বেশি হয়ে যায়, 1.0 দেখে না কেউ, তাইলেই কিডনি ফেল করে বলা হয়। আর যদি 0.7 নিচে থাকে তাহলে ক্রিয়েটিনিন কমে গেলে ওইটা অত ক্ষতি নয়, আস্তে আস্তে প্রোটিন খেয়ে বাড়িয়ে যাবে ওইটা। ইউরিয়া 6 থেকে 18%, রক্তে ইউরিয়ার পরিমাণ, এটা খুব ইম্পর্টেন্ট। মূত্র টেস্ট করতে গেলে মূত্র ঠিক আছে কিনা এটাতেই বোঝা যাচ্ছে। 6 থেকে 18, এর থেকে বেশি হয়ে গেলে মূত্রনালীতে ইনফেকশন হবে, পাথর হবে। ইউরিক অ্যাসিড, মাঝে মাঝে আমাদের হাড়ের জয়েন্টে ইউরিক অ্যাসিড জমে যায়। আমাদের ইউরিক অ্যাসিড থাকা উচিত নয়, এটা পাখিদের চুল পদার্থ বটে, কিন্তু মানুষেরও অনেক সময় ভুলবশত লিভার করে ফেলে। এটা সব লিভারে তৈরি হয়েছে। এই যে তুমি যদি বলো ক্রিয়েটিনিন কোথায় তৈরি হয়েছে, স্যার লিভারে। খাবার হজম করতে করতে লিভার এগুলো তৈরি করে, বিপাক করতে করতে। ইউরিয়া কোথায় সৃষ্টি হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লিভারে সৃষ্টি হয়। ইউরিয়াকে ছাঁকে কিডনি, কিন্তু রক্ত তো ইউরিয়া ঢুকায় কে? ইউরিয়ার কারখানাকে লিভার। বুঝতে পারছো কত পার্সেন্ট ইউরিয়া? খুব ইম্পর্টেন্ট। এই শুনো, ক্রিয়েটিনিন আর ইউরিয়াটা অবশ্যই মনে রাখবে। কোলেস্টেরল নন প্রোটিন, এই প্রোটিন পার্ট এটা নন প্রোটিনের মধ্যেই পড়ছে কোলেস্টেরল। এইদিকে লিখবে তোমরা। প্রোটিনে অ্যালবুমিন, গ্লোবিউলিন। নন প্রোটিনের মধ্যে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল দুটো ভাগ করলাম আমি, এইচডিএল, এলডিএল। অনেক সময় টিজি মনে রাখতে হয়, ট্রাইগ্লিসারাইড। শোনো, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ খুব সোজা, টিজিটা মনে রাখো একটু। টিজিটা ব্লাড টেস্টের খুব ইম্পর্টেন্ট। ট্রাইগ্লিসারাইড থাকা উচিত আমাদের শরীরে 100 থেকে, মোটামুটি আমি 60 থেকে বলছি, 60 থেকে 150 mg/dL। শোনো, 200 তো ঠিক আছে, 500 হয়ে গেলে ক্ষতি। টিজি যদি 500 হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাকের চান্স থাকে, হার্ট অ্যাটাক করে। টিজিও ওই একই জিনিস, কোলেস্টেরলের মতো নেই। ট্রাইগ্লিসারাইড বলে একটা জিনিস আছে, যেটা তেল খেলে হয়। দুধ মানে ফ্যাট, তেল জাতীয় জিনিস বেশি খাইলে এবং কম পরিশ্রম করলে, বারবার একটা বলছি, তেল জাতীয় জিনিস খালিই হয় এমন কথা নয়, খাইলে হওয়ার চান্স বেশি। কিন্তু তুমি যদি বেশি ভাত খাও তাও টিজি হয়। পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাইতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, দৌড়িতে হবে, ঝাঁপাইতে হবে, লাফাইতে হবে, তার সাথে পড়াশোনা করতে হবে, তবে তোমার এইসব জিনিস সব ঠিক থাকবে। আর গ্রেভি কম খেতে হবে, মাংস বেশি খেতে হবে, সিদ্ধ মাংস, ঠিক আছে। ডাল বেশি খেতে হবে, ডালে মশলা দেওয়া কম, ডাল মশলা একদম বাদ দিয়ে দেবে জীবন থেকে। আর তেল মশলা নুন কম পরিমাণে খাও, যা খাবে সব ঠিক আছে। ওই 3টি বিষাক্ত জিনিস খাবারে মিশাবে না, তুমি ওইটাও লক্ষ্য রাখবে। যেমন রান্নাঘরে তেল মশলা বেশি, ওই প্যাকেটের মশলা দিও না। গোলমরিচ গুঁড়া দিবে, বাজার থেকে গোলমরিচ কিনে নিয়ে এসে গ্রাইন্ডারে গুঁড়া করে ঘরে গোলমরিচ গুঁড়াটা দিবে। প্যাকেট যত কোনো মশলা ঢোকাবে না, হলুদ বাদ দিন। হলুদ তুমি করতে পারবে না ঘরে, ওইটা প্যাকেট দাও সানরাইজের। বাকি মশলা, মিক্স মশলা আর মিট মশলা, ওই জিনিসগুলো বিষাক্ত সব, ওইগুলি টেস্টই বাড়ায়। শুনেছি আমি, আমার টেস্ট লাগে না যদিও, আমার এলা বমি চলে আসে। তো শুনেছি কারো কারণ কি মিট মশলা দিতে হবে মাংসতে মিট মশলাটি খতরনাক জিনিস, ওইটি বিষাক্ত জিনিসটি দিছো তুমি। আর চিলি পাউডার, বাস ওই লাল চিলি পাউডারটি যেদিন তোমার খাদ্য তালিকা থেকে বাদ যাবে, সব কিছু ওকে থাকবে না। ওইটা ঘা করে সব জায়গাকে শরীরে, গলার থেকে শুরু করে লিভার তক্ক, পাকস্থলী তক্ক সব জায়গায় ঘা করে। শুধু জিভটাকে নাকি টেস্ট দেয়। একটা জিনিসকে টেস্ট দিতে গিয়ে 4টা জিনিসকে তুমি গুছাইছো তারপরে। সেইটা তুমি একটু ব্রেন পাওয়ার বাড়াবে, ইন্টেলিজেন্সি দেখাবে। খাওয়াটাও একটা ইন্টেলিজেন্স, শুধু অঙ্ক করাটা নয়। আমি কি খাই সেটাও আমার ইন্টেলিজেন্ট তাকেই বলা হয় সে সলিড জিনিসটা খায়ও। অনেক সময় রোগ হয়ে যায়, তো তাকে আমরা একটু মানে আহারে বেচারা, কিন্তু ও খাইছে ভুল, ও ইন্টেলিজেন্ট নয়, ও ভুল ভাল খাইছে, লোভী বটে। তার আগেটাতে ও খুব বাজে জীবনযাপন করেছে। 90% তো বাজে জীবনযাপনের জন্য রোগটা হয়েছে, নিজেই নিজে রোগ সৃষ্টি করেছে।
10% রোগ আমি মানছি ভাইরাস ব্যাকটেরিয়া বেচারার কোনো দোষ নাই, তাও রোগ হয়ে গিয়েছে, সেটা একটা দুর্ঘটনা। বাকি নিজেই নিজের রোগ সৃষ্টি করে। রাঁধুনিগুলোই অর্ধেক রোগ সৃষ্টি করে দেয় ঘরের, যদি অশিক্ষিত রাঁধুনি থাকে। আর ক্রিয়েটিনিন 0.7 থেকে 1.3, 0.7 থেকে 1.3 ক্রিয়েটিনিন, এটা তুমি মনে রাখো, মুখস্থ করার দিকে ক্রিয়েটিনিনের পরিমাণটা অ্যাভেলেবেল লাগবে। এটা তুমি ঘরের কারো টেস্ট করলে 0.7 থেকে 1.3 আছে, বাস দেখার দরকার নেই, শরীর ঠিক আছে। আর কিডনি সংক্রান্ত কোনো সমস্যা নাই, কিডনি ওকে ড্যান্স। mg/dL, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, HDL, LDL আর টিজি, ট্রাইগ্লিসারাইড। টিজির পরিমাণ কত থাকা উচিত বললাম? 60 থেকে 200, 60 থেকে 150 mg/dL। আজকে আমি সব রক্তের উপাদান বললাম, পার্সেন্টেজ যেগুলা বলেছি তোমার জীবনের ওতপ্রোতভাবে জড়িত থাকবে সবগুলা। ব্লাড টেস্ট যদি টোটাল কাউন্ট অফ শ্বেতকণিকা WBC দিয়ে দেয়, ব্লাড টেস্ট ডাক্তাররা মাঝে মাঝে দেয়, জ্বর হলেই তোমাকে এই টেস্টটা লেখাই থাকে, ওদের কলম ছ লিখে ফেলে কেউ তালে, কেউ হয়তো দেখতে কিছু তালে লিখে ফেললো টোটাল কাউন্ট অফ হিমোগ্লোবিন, করা ভালো বটে টেস্টটা। আর লোহিত কণিকার সাথে সাথে একটা হিমোগ্লোবিন টেস্ট দেয়। লোহিত কণিকার সাথে কীভাবে হিমোগ্লোবিন যুক্ত থাকে আমি নেক্সট ক্লাস দেবো। তো লোহিত কণিকার আলাদা ক্লাস দেবো, আমি সব আলাদা আলাদা ক্লাস দেবো। তুমি কি লোহিত কণিকার আলাদা ক্লাস দেবো, শ্বেতকণিকার আলাদা ক্লাস দেবো, অনুচক্রিকার পরে আলাদা ক্লাস দেবো, পরপর ক্লাস আসতে থাকবে রক্তের। এখন আমি টোটাল উপাদানটা পড়ালাম, আর পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট, যেগুলা আমি বললাম তার পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট। শ্বেতকণিকার mg/dL, শ্বেতকণিকারা সব শতকরা পরিমাণে বললাম, রক্তের উপাদানটাও শতকরা পরিমাণে বলেছি। এটা 45 রক্তকণিকা, রক্তরস কত? 55 রক্তরস। তুমি বলবে স্যার 55-এর মধ্যে 92 কী করেছি? এবারে এটাকে 100 ধরে নাও ভাগ করার সময়, এটা রক্তের ভাগটার মধ্যেও 55, মাথা ঠিকছে? এবারে এইটার মধ্যে 92 ট্যাক্স হয়েছে। জল বাদ দাও, কঠিন পদার্থ, জৈব অজৈব। অজৈব তো জানো, যত ধাতুগুলোর নাম লিখে দিবে তুমি, যত ধাতুর নাম জানো প্রথম 20টা ভৌত বিজ্ঞানে, কেমিস্ট্রিতে। আর জীবন বিজ্ঞানের জৈব পদার্থের মধ্যে তুমি নন প্রোটিন পার্টগুলো, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, থ্রম্বিন সব পরে আসবে রক্ততঞ্চন যখন পড়িব। অ্যালবুমিনের পরিমাণ জানলে, ইন্টারেস্ট থাকলে জানো, প্রেশার লিভার নাই। কোনটা তোমাকে জানা দরকার, কোনটা বাঁচে থাকতে গেলে কোলেস্টেরলটা মনে রাখো, 200-র নিচে থাকা উচিত টোটাল কোলেস্টেরল। HDL, LDL যদি ব্রেনে থাকছে তো ভালো, না থাকছে তো বাদ দাও। HDL কত? 40-এর থেকে বেশি, সব mg/dL। আর লো ডেন্সিটি 100-র নিচে। টিজির পরিমাণ কত? 60 থেকে 150 mg/dL। ক্রিয়েটিনিন কত? 0.7 থেকে 1.3 mg/dL। ইউরিয়া কত? 6 থেকে 18 mg/dL। স্ত্রীদের একটু কম থাকে, পুরুষদের একটু বেশি থাকে, 1.1 তফাৎ, সেটা এইটা করলেই যথেষ্ট। অপশান সেভাবে দিবে না। আর ইউরিক অ্যাসিড 2.5 থেকে 6। ইউরিক অ্যাসিড ইম্পর্টেন্ট নয়, তোমার জানা। ইউরিক অ্যাসিড ডাক্তাররা মাঝে মাঝে দেখবে কারো হাঁটুতে ব্যথা হয়েছে, কেউ ডাক্তারখানা গেলে ইউরিক অ্যাসিড টেস্ট দিয়ে দেয়। তো তখন শুধু যারা রক্ত পরীক্ষা করে ইউরিক অ্যাসিড টেস্ট করে, তার জন্য কিছু একটা কেমিক্যাল পাওয়া যায়, ওইটা দিলেই ইউরিক অ্যাসিড বুঝাই যায় কত আসে মেশিনে। সেটা পরের কথা। প্যাথোলজি যখন তুমি যদি পাও চান্স পরীক্ষা দিয়ে প্যাথোলজিক্যাল পড়িবে, তখন রক্ত পরীক্ষা তুমিও শেখাবে, তোমাকে 2 বছরের ট্রেনিং দিবে। এই বেসিক, এটা বেসিক। এই যে রক্ত ল্যাবরেটরি টেস্টের প্রতি বছর পরীক্ষা হয়, ঠিক আছে, মেডিকেলের কিছু। তো তাদের এইখান থেকে অনেক কোশ্চেন দেয়, আগে এইখান থেকে 10টা কোশ্চেন দিয়ে দিই বায়োলজির। রক্তের উপাদানটা সবাই নিশ্চয়ই নিখুঁত বুঝে গেলে, না দিকে লেখো, না দিকে লিখতেও প্রতিবাদ। 5-6 বার অভ্যাস করো, পার্সেন্টেজগুলো বাবা মায়ের সাথে আলোচনা করো, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করো। আলোচনা যত করবে, যত ফ্রি মাইন্ডেড আলোচনা করবে, পড়ার থেকে আলোচনার মূল্যটা বেশি এখানে। ও আগে সেভাবে বলতো রে ক্রিয়েটিনিন পরিমাণ কত, তখন ও বলবে যে 0.7 থেকে 1.3 mg/dL। ইউরিয়া 7 থেকে 18 mg/dL। কোলেস্টেরল টোটাল 200-র নিচে থাকা উচিত, 100 থেকে 200-র মধ্যে থাকলে ভালো টোটাল কোলেস্টেরল। HDL 40-এর থেকে বেশি, LDL 100-র থেকে কম। টিজি কত? টিজি খুব ইম্পর্টেন্ট, 60 থেকে 150 থাকা উচিত। 500-র উপর হইলে ডেঞ্জারাস, 500 তক কন্ট্রোল হয়ে যায়। 500-র উপরে গেলে ওষুধ খাওয়ার কথা ভাববে, তার 300 গেলেই ওষুধ খাও না। তুমি অ্যাক্টিভিটি বাড়াই দিবে শরীরের, ভাত কম খাবে 2টি, ভাতও টিজি বেড়ে যায়। মানে তুমি যদি খাও বেশি আর কাজ করো কম, তখন টিজি হয়, বুঝতে? মানে যদি শক্তি সঞ্চয় হয়ে যায় শরীরে, শক্তি যত তুমি পাইছো খাবার থেকে, তত তার সেই শক্তিটা খরচ করতে হয়, তবে তোমার টিজিমিজি কিছু হবে না। শক্তি যদি স্টক হয়, এনার্জি, মানে খাদ্য থেকে আমাদের এনার্জি আসো, তো খাদ্য থেকে যত এনার্জি তুমি নিচ্ছ আর তত যদি কাজ না করছো, বাচ্চাদের কিছু হবে না। বাচ্চাদের 20 বছর তো কত বৃদ্ধি হয়, যতই খাবার খাও বড় ওটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যায়। আর কিন্তু এক সময় তো মানুষ আর বাড়ে না, 25 বছর হয়ে গেলে তারপর থেকে খাবারগুলো স্টক হয়, আর সেইগুলা থেকেই কোলেস্টেরল সৃষ্টি হয়, সেগুলা থেকেই টিজি সৃষ্টি হয়, সেগুলা থেকে ইউরিক অ্যাসিড সৃষ্টি হয়, সেগুলা থেকে ক্রিয়েটিনিন সৃষ্টি হয়। তুমিই ভূত চাপাইছো, পরিশ্রম করছো না। যত বয়স বাড়ছে, 30 বছর পর তুমি বিছানাতে তুমি ঘর করে দিয়েছো, বিছানাটাকে ঘর ভাবো, ঠিক আছে? বিছানাতে একটি দরজা করে দিয়েছি ছোটো,
বিছানাটা মশারিটা একটা দরজা তোমার, ওইখান থেকে বেরিয়েছে, উকি মারছে, মা ডাকছে, মাও মনে করছে তুমি ঘরের বাইরে, ও মা ডাকছে, আমার ঘরে ঢুকিয়েছে, আমার বিছানাটাই আমার ঘর, আর মোবাইলটি আমার সঙ্গী, বা টুপুক টুপুক মোবাইল ঘেটছে, আর তাহলে তোমার তো ক্রিয়েটিনিন হবে কি, কোলেস্টেরল জমবেই। আর ট্রিটমেন্ট ওষুধ কোনো নাই, যে ওষুধটি খাবে তুমি কোলেস্টেরল কমানোর জন্য, সেটি তোমার লিভার ড্যামেজ করবে। আর লিভার তো শরীরের সব কিছু A to Z, লিভারই যদি ড্যামেজ হয়ে গেল, কোলেস্টেরল কমলে কী হইলো, সেই তো লিভার গেল। ওষুধ তোমার একটি কমাইন দিবে, ডাক্তার দেখাই দিবে যে এটির কারণে তুমি এসছো, সেটি তোমার কমাইন দিয়েছি, ওইটি আর দেখাইলো না যে লিভারটি 12টা বাজাইও দিয়েছি তার সাথে সাথে। রং ট্রিটমেন্টে যাবে না, আর চালাক চম্পট হইতে শিখো। ভালো থাকবে সবাই, ওকে।